হ্যালো ফ্রেন্ডস, তোমাদের সকলকে দা দেবজিৎ চ্যানেলে স্বাগত। আজকে আলোচনা করব ক্লাস 12 থার্ড সেমিস্টার পলিটিক্যাল সায়েন্সের তোমাদের যে প্রথম অধ্যায় দ্বিতীয় বিশ্বযুদ্ধোত্তর পর্বে আন্তর্জাতিক সম্পর্ক, এই অধ্যায় থেকে আজকে আলোচনা করব দ্বিমেরুতা ও দ্বিমেরুতার অবসান সম্পর্কে। যে এই দ্বিমেরুতা কি, এর অবসান কিভাবে হয় তা বিস্তারিত আলোচনা করব। ঠিক আছে, তার আগে একটু বলে নিই যে আজকে এই দ্বিমেরুতা সম্পর্কে সমস্ত আলোচনা হয়ে যাবে একটা ক্লাসই। নেক্সট ক্লাসে আমরা জোট নিরপেক্ষ আন্দোলন পড়বো। ঠিক আছে, তারপরে কিন্তু আমরা দ্বিতীয় অধ্যায়ে প্রবেশ করব। ঠিক আছে, তাহলে দেখো যে এই দ্বিমেরুতা কি। এটা হচ্ছে আমাদের ধরো পৃথিবী। হ্যাঁ, আমাদের বিশ্বের মধ্যে এমনিতে উত্তর মেরু হয় আর দক্ষিণ মেরু হয়, এটা তোমরা জানো। ঠিক আছে, কিন্তু এখানে দ্বিমেরুতা বলতে কিন্তু রাষ্ট্রবিজ্ঞানে আমরা দুটি শক্তি জোটের কেন্দ্রকে বোঝাই। ঠিক আছে, সেই দুটি শক্তি জোটের কেন্দ্র কি কি? একটা হচ্ছে ইউএসএ অর্থাৎ আমেরিকার নেতৃত্বে পুঁজিবাদী রাষ্ট্রগুলি, পুঁজিবাদী রাষ্ট্র। আর একটা শক্তি জোট হচ্ছে ইউএসএসআর এর নেতৃত্বে সমাজতান্ত্রিক রাষ্ট্র, সমাজতান্ত্রিক রাষ্ট্র। ঠিক আছে, তাহলে এই যে যখন কোল্ড ওয়ার চলছিল, ঠান্ডা যুদ্ধ চলছিল, ঠান্ডা যুদ্ধ হয় হচ্ছে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকে, অর্থাৎ 1945 সালের পর থেকে 1991 সাল পর্যন্ত কোল্ড ওয়ার চলে, ঠান্ডা যুদ্ধ চলে। তাহলে এই সময়টাতেই কিন্তু পৃথিবীতে দ্বিমেরুতার সৃষ্টি হয়। দ্বিমেরুতা কি? যে পৃথিবীর মধ্যে দুটি শক্তি জোটের কেন্দ্র দেখা যায়। আর সেই দুটি শক্তি জোটের কেন্দ্র কি কি? একটা হচ্ছে আমেরিকার নেতৃত্বে পুঁজিবাদী রাষ্ট্রগুলি, আর সোভিয়েত ইউনিয়ন বা ইউএসএসআর এর নেতৃত্বে সমাজতান্ত্রিক রাষ্ট্রগুলি। তারা কি করে? তাদের প্রভাব বিস্তার করছিল বিশ্বের মধ্যে। তাহলে এই যে দুটি শক্তির কেন্দ্র সৃষ্টি হয়েছিল ঠান্ডা যুদ্ধের সময়, এটাই হচ্ছে দ্বিমেরুতা, এই অবস্থাটার নাম। ঠিক আছে, তাহলে তোমরা যদি ভাষায় লিখতে চাও এর সংজ্ঞা, তাহলে আমি সেটাও লিখে দিচ্ছি, তোমরা এটা নোট করে রাখো। ঠিক আছে, যেহেতু তোমাদের এটা এমসিকিউ টাইপ কোশ্চেন আসবে এবার থার্ড সেমিস্টারে, তোমরা শুধু কনসেপ্টটা ক্লিয়ার করে রাখো, তাহলেই তোমরা কোশ্চেনের অ্যান্সার করতে পারবে পরীক্ষায়। তাহলে দেখো, আমি যদি সংজ্ঞা লিখিয়ে দিই যে দ্বিমেরুতা কাকে বলে, তাহলে তোমরা কি লিখবে? যে ইউএস এর নেতৃত্বে পুঁজিবাদী দেশগুলো বা পুঁজিবাদী রাষ্ট্রগুলো, পুঁজিবাদী রাষ্ট্রগুলি এবং ইউএসএসআর অর্থাৎ সোভিয়েত ইউনিয়নের নেতৃত্বে সমাজতান্ত্রিক রাষ্ট্রগুলি দুটি শিবিরে বিভক্ত হয়ে যায়। ঠিক আছে, বিভক্ত হয়ে যায়। একেই কিন্তু আমরা কি বলি? যে দ্বিমেরুতা। একেই দ্বিমেরুতা বলা হয়। ঠিক আছে, একদম সিম্পল সহজ ভাষায় লিখে দিলাম, তোমরা এটা শুধু মনে রাখবে। তাহলে এমসিকিউ যেভাবেই করুক না কেন তোমরা অ্যান্সার করতে পারবে। যে দ্বিমেরুতার মধ্যে কোন কোন দুটি শক্তি জোট ছিল? একটা হচ্ছে পুঁজিবাদী রাষ্ট্রগুলি, ইউএস এর নেতৃত্বে পুঁজিবাদী রাষ্ট্র, আর একটা হচ্ছে ইউএসএসআর এর নেতৃত্বে সমাজতান্ত্রিক রাষ্ট্রগুলি। এই দুটি জোটের যে অবস্থান পৃথিবীতে ঠান্ডা যুদ্ধের সময়, সেটাই হচ্ছে দ্বিমেরুতা। এখন দ্বিমেরুতা অর্থাৎ বাইপোলারিটি। ঠিক আছে, ইংরেজিতে বললে বাইপোলারিটি। এছাড়াও কি এক মেরুতা হয়, বহু মেরুতা হয়। ঠিক আছে, শুধু দ্বিমেরুতা হয় না, আর দু প্রকার আছে, সেটা হচ্ছে এক মেরুতা আবার হয় হচ্ছে বহু মেরুতা।
তাহলে এক মেরুতা কি আর বহু মেরুতা কি? তাহলে এই এক মেরুতা কি, যে ঠান্ডা যুদ্ধ যখন শেষ হয় কিসের মাধ্যমে, যে সোভিয়েত ইউনিয়ন অর্থাৎ ইউএসএসআর এর পতনের মাধ্যমে 1991 সালে, ঠিক আছে, ঠান্ডা যুদ্ধ শেষ হয়ে যায়। তাহলে সেই সময় কি হয়, যে দ্বিমেরুতার অবসান ঘটে। বুঝা গেল? যখন 1991 সালে ঠান্ডা যুদ্ধ শেষ হয়ে যায় কিসের মাধ্যমে, যে সোভিয়েত ইউনিয়নের পতনের মাধ্যমে। সোভিয়েত ইউনিয়ন 15টি দেশে, ঠিক আছে, 15টি দেশের টুকরো টুকরো হয়ে যায়। সোভিয়েত ইউনিয়নের আর কি আর্থিক অবস্থা তখন অতটা ভালো ছিল না, সমস্ত দেশ আর কি ভাগ হয়ে, এই দেশটি ইউএসএসআর ভাগ হয়ে যায়, 15টি দেশের টুকরো টুকরো হয়ে যায়। তাহলে সেই সময় কি হয়, যে ইউএসএসআর তখন আর শক্তিশালী থাকে না, পৃথিবীতে তার আর অতটা প্রভাব থাকে না। তখন পৃথিবীর মধ্যে শুধুমাত্র একটা শক্তিশালী দেশ ছিল, সেটা হচ্ছে আমেরিকা অর্থাৎ ইউএসএ। দেখো 1945 সাল থেকে 1991 সাল পর্যন্ত চলছিল কোল্ড ওয়ার অর্থাৎ ঠান্ডা যুদ্ধ। এই সময় দুটি শক্তিজোট ছিল, একটা আমেরিকার নেতৃত্বে পুঁজিবাদী দেশ, আর একটা হচ্ছে ইউএসএসআর এর নেতৃত্বে সমাজতান্ত্রিক দেশ। তাহলে 1991 সালে যখনই সোভিয়েত ইউনিয়নের পতন হয়ে যায়, ইউএসএসআর এর পতন হয়ে যায়, তার মানে কি একটা শক্তিজোট ভেঙে গেল, ইউএসএসআর টুকরো টুকরো হয়ে গেল। এই শক্তির দ্বিমেরুতার মধ্যে দুটি শক্তির কেন্দ্র ছিল, তাহলে একটা শক্তির কেন্দ্র তো পতন হয়ে গেল। তাহলে এখন পৃথিবীতে আর কয়টা শক্তির কেন্দ্র আছে? একটা, সেটা হচ্ছে আমেরিকা, ইউএসএ। তাহলে এই যে সময়টা অর্থাৎ 1991 সালের পর থেকে যে সময়টা শুরু হয়, তখন যে সেই সময়টা, তখন সেটাকে এক মেরুতা আমরা বলি, ঠিক আছে। অর্থাৎ এক মেরুতা কি, যখন বিশ্বে আমেরিকার প্রভাব বিদ্যমান ছিল, বিশ্ব রাজনীতিতে আমেরিকা যুক্তরাষ্ট্রের প্রভাব বিদ্যমান ছিল, সেটাই হচ্ছে এক মেরুতা। তাহলে যদি কোশ্চেন আসে যে এক মেরুতায়, এক মেরু বিশ্বে বা এক মেরুতায় বিশ্বে কোন দেশের প্রভাব ছিল, তাহলে মনে রাখবে যে ইউএসএ অর্থাৎ আমেরিকা বা মার্কিন যুক্তরাষ্ট্র বলতে পারো, ঠিক আছে, মার্কিন যুক্তরাষ্ট্র। তাহলে এই এক মেরুতায় কিন্তু এই ইউএসএ অর্থাৎ মার্কিন যুক্তরাষ্ট্রের প্রভাব ছিল বিশ্ব রাজনীতিতে। দ্বিমেরুতাতে আমেরিকার আর ইউএসএ এর প্রভাব ছিল বিশ্বে, এক মেরুতায় শুধুমাত্র ইউএসএ অর্থাৎ আমেরিকা যুক্তরাষ্ট্রের প্রভাব ছিল। আর একটা হচ্ছে বহুমেরুতা। এখন বহুমেরুতা কি? দেখো বহুমেরুতা অর্থাৎ মাল্টিপোলারিটি, দ্বিমেরুতা অর্থাৎ বাইপোলারিটি, এক মেরুতা অর্থাৎ ইউনিপোলারিটি, আর বহুমেরুতা অর্থাৎ মাল্টিপোলারিটি। তাহলে এই বহুমেরুতা কি বা মাল্টিপোলারিটি কি? যখন বিশ্বের মধ্যে দুইয়ের বেশি অর্থাৎ একাধিক শক্তি কেন্দ্রের অবস্থান দেখা যাবে, তখনই সেটা কি বলবো আমরা, যে বহুমেরুতা। এক মেরুতার মধ্যে সারা বিশ্বের মধ্যে একটা মাত্র শক্তির কেন্দ্র ছিল, সেটা হচ্ছে আমেরিকা যুক্তরাষ্ট্র। দ্বিমেরুতায় ইউএসএ আর সোভিয়েত ইউনিয়নের নেতৃত্বে যে দুটি জোট ছিল তার প্রভাব ছিল, সেটা হচ্ছে দ্বিমেরুতা। আর বহুমেরুতায় কি হয়? বহুমেরুতা হচ্ছে বর্তমান সময়, ঠিক আছে, বর্তমান যে আন্তর্জাতিক সম্পর্কের মধ্যে যে আমরা পড়ছি, বর্তমান যে বিশ্ব রাজনীতি আছে না, তাহলে এই বর্তমান বিশ্ব রাজনীতিতে কিন্তু বহুমেরুতা দেখা যায়। যে বর্তমানে পৃথিবীর মধ্যে খালি কি আমেরিকা যুক্তরাষ্ট্রই শক্তিশালী, তার প্রভাবই আছে না, এছাড়াও আরো অনেক দেশ আছে যাদের প্রভাব পৃথিবীতে আছে। ভারতও একটা ডেভেলপিং কান্ট্রি, ভারতও একটা উদীয়মান রাষ্ট্র যার প্রভাব সারা বিশ্বে আছে। এছাড়া ফ্রান্স, তারপরে চীনের প্রভাবও কিন্তু এখন আমেরিকার সঙ্গে টক্কর দিচ্ছে চীন, তাই না। পরে এখন রাশিয়ারও প্রভাব আছে। তারপরে ফ্রান্স, ব্রিটেন, জার্মানি, এই সমস্ত দেশ ইউরোপের, তারা কিন্তু এখন তাদের প্রভাবও পৃথিবীতে আছে। তার মানে কি, এখন পৃথিবীতে আর একটা শক্তির কেন্দ্র নেই, এখন অনেকগুলি শক্তির কেন্দ্র আছে পৃথিবীতে। সবগুলি দেশ নিজের নিজের প্রভাব বিস্তার করতে চাচ্ছে। তাহলে এটাই হচ্ছে বহুমেরুতা অর্থাৎ মাল্টিপোলারিটি। তাহলে যদি কোশ্চেন আসে যে বর্তমান যে বিশ্ব রাজনীতি সেটা কিরকম, সেটা হচ্ছে বহুমেরুতা। তাহলে সবার প্রথমে কোল্ড ওয়ারের সময় দেখা দিয়েছিল দ্বিমেরুতা, তারপরে দ্বিমেরুতা শেষ হওয়ার পর যখন সোভিয়েত ইউনিয়নের পতন ঘটে, তারপরেই সোভিয়েত ইউনিয়নের পতন ঘটার সঙ্গে সঙ্গে শুধুমাত্র একটা শক্তিজোট ছিল, অর্থাৎ তারপরে হয়ে যায় এক মেরুতা। আর এক মেরুতার পরে 2008 সালের পর থেকে, ঠিক আছে, ধরা হয় যে 2008 সালের পর থেকে এই যে এখন 2025 চলছে, ঠিক আছে, তাহলে এখন কিন্তু
অন্যান্য দেশেরও যে প্রভাব সেটা বাড়ছে, তার জন্য এখন বহুমেরুতা বলা হয়। বোঝা গেল? তাহলে এখন দেখো, তাহলে দ্বিমেরুতা কি, একমেরুতা কি আর বহুমেরুতা কি, এটা বোঝা গেল। এবার একটু জানবো যে এই দ্বিমেরুতার বৈশিষ্ট্য। ঠিক আছে, দ্বিমেরুতার বৈশিষ্ট্য এখানে লিখে দিচ্ছি, তারপরে এক এক করে আলোচনা করছি। ঠিক আছে, তাহলে এর বৈশিষ্ট্য আর দ্বিমেরুতার কিভাবে অবসান হয়, এই দুটি পয়েন্ট এখন আলোচনা করব। তাহলে এবার দেখো যে এই দ্বিমেরুতার বৈশিষ্ট্য আর এই দ্বিমেরুতার অবসানের কারণ কিভাবে আর কি সমাপ্ত হয়ে গেল এই দ্বিমেরুতা। দেখো প্রথমে বৈশিষ্ট্য দেখো, যে দ্বিমেরুতার বৈশিষ্ট্য বলতে, যেমন আমরা মানুষ, আমাদের বৈশিষ্ট্য হচ্ছে আমরা বুদ্ধিমান, আমাদের দুটি হাত দুটি পা। তাহলে ঠিক তেমনি দ্বিমেরুতায় কি কি হয়েছিল সেটাই হচ্ছে তার বৈশিষ্ট্য। তাহলে দেখো দ্বিমেরুতায় দুটি প্রভাবশালী শক্তির আধিপত্য ছিল, তাই না? দ্বিমেরুতার মধ্যে কি ছিল, যে দুটি প্রভাবশালী শক্তির আধিপত্য। আর সেই দুটি প্রভাবশালী শক্তি কি কি? ইউএস এর নেতৃত্বে পুঁজিবাদী দেশগুলি আর ইউএসএসআর অর্থাৎ সোভিয়েত ইউনিয়নের নেতৃত্বে সমাজতান্ত্রিক দেশগুলি। তাহলে এই দুটি দেশের যে আধিপত্য, বিশ্বের মধ্যে যে তাদের যে প্রভাবটা, সেটাই হচ্ছে দ্বিমেরুতা। তাহলে এটা হচ্ছে একটা দ্বিমেরুতার বৈশিষ্ট্য, যে এখানে দুটি প্রভাবশালী শক্তির আধিপত্য ছিল। নেক্সট পয়েন্ট হচ্ছে বিশ্ব শক্তির সুস্পষ্ট বিভাজন। তাহলে এখানে কি দেখা যায়, যে এই সময়ে দ্বিমেরুতার সময় অর্থাৎ ঠান্ডা যুদ্ধের সময় তো দ্বিমেরুতা দেখা যায়। ঠিক আছে, তাহলে এখানে বিশ্ব শক্তির সুস্পষ্ট বিভাজন, বিশ্ব শক্তি মানে বিশ্বের মধ্যে যে শক্তিশালী দেশগুলি ছিল তার সুস্পষ্ট বিভাজন দেখা যায়, একটা স্পষ্ট বিভাজন দেখা যায়, যে পৃথিবীর মধ্যে দেখা যাচ্ছে যে এখন দুটি মাত্র শক্তির কেন্দ্র আছে, তাই না? ঠান্ডা যুদ্ধের সময় একটা সমাজতান্ত্রিক দেশের জোট ইউএসএসআর, আর একটা পুঁজিবাদী দেশের জোট আমেরিকার নেতৃত্বে। তাহলে সুস্পষ্ট আর কি তখন দেখাই যাচ্ছে যে দুটি শক্তি জোট আছে। তাহলে এটাই বলছে যে বিশ্ব শক্তির সুস্পষ্ট বিভাজন হয়েছিল, তখন স্পষ্ট দেখা যাচ্ছে যে দুটি শক্তি জোট এই দ্বিমেরুতার সময়। তাহলে এটা একটা বৈশিষ্ট্য, যে এই সময়ের মধ্যে বিশ্বের যে শক্তি ছিল সেই দুটি শক্তির কেন্দ্রের যে বিভাজন সেটা সুস্পষ্ট দেখা যাচ্ছিল। 3 নম্বর যেটা, সেটা হচ্ছে সামরিক জোট গঠন। তাহলে এই দ্বিমেরুতার আরেকটি বৈশিষ্ট্য হচ্ছে যে এখানে সামরিক জোট গঠন করা হচ্ছিল এই দ্বিমেরুতার সময়। আমেরিকা কি করছে, যে আমেরিকা নিজের অস্ত্র, পারমাণবিক বোমা, হাইড্রোজেন বোমা পরীক্ষা নিরীক্ষা করছে, নিজের অস্ত্র প্রতিযোগিতা চলছিল তখন। ঠিক আছে, এর জন্য অনেক সামরিক জোট গঠন করেছিল, যেমন ইউএসএ ন্যাটো গঠন করেছিল, ন্যাটো। ঠিক আছে, ন্যাটো আগের ক্লাসে পড়িয়েছিলাম ঠান্ডা যুদ্ধের ক্লাসে, ন্যাটো, সিয়াটো, সেন্টো। তাহলে এই জোটগুলি আমেরিকা অর্থাৎ পুঁজিবাদী দেশগুলি গঠন করেছিল। আর তার পাল্টা জোট হিসাবে ইউএসএসআর অর্থাৎ সোভিয়েত ইউনিয়ন গঠন করেছিল ওয়ার্স প্যাক্ট বা ওয়ার্স চুক্তি। ঠিক আছে, এটা গঠন করেছিল হচ্ছে ইউএস এর নেতৃত্বে, আর এগুলি ইউএসএসআর এর নেতৃত্বে। তাহলে এই সময় কি হয়, যে দুটি জোটের মধ্যে সামরিক জোট গঠন করতে দেখা যায়, সামরিক জোট। 4 নম্বর বৈশিষ্ট্য কি, যে এই দ্বিমেরুতার আরেকটি বৈশিষ্ট্য হচ্ছে যে ব-কলমের যুদ্ধের প্রবণতা। ব-কলমের যুদ্ধ কি ফার্স্ট ক্লাসে পড়িয়েছিলাম, ব-কলমের যুদ্ধ অর্থাৎ প্রক্সি ওয়ার যাকে বলা হয়। ঠিক আছে, প্রক্সি ওয়ার, প্রক্সি ওয়ার ইংরেজিতে বললে প্রক্সি ওয়ার, বাংলায় বললে ব-কলমের যুদ্ধ। ব-কলমের যুদ্ধ কি বা প্রক্সি ওয়ার কি, যখন দুটি দেশ পরস্পর সরাসরি যুদ্ধ না করে দূরে থেকেই যুদ্ধের প্রস্তুতি নিতে থাকে, তখন তাকে বলা হয় প্রক্সি ওয়ার বা ব-কলমের যুদ্ধ। আর সেটাই দেখা যাচ্ছিল দ্বিমেরুতার সময় অর্থাৎ ঠান্ডা যুদ্ধের সময়, যে দুটি দেশ আছে, দুটি শক্তির জোট আছে, তারা সরাসরি যুদ্ধ করছে না। ঠিক আছে, ইউএসএ আর ইউএসএসআর দুজন সরাসরি যুদ্ধ করছে না, তারা দূরে থেকেই অস্ত্র প্রতিযোগিতা চলছে, কে কত বেশি অস্ত্র তৈরি করতে পারে, কার কতটা শক্তি বেশি, দূরে থেকেই প্রস্তুতি নিতে থাকে। বিশ্বের মধ্যে একটা আতঙ্ক থাকে যে কখন তৃতীয় বিশ্বযুদ্ধ হয়ে যায়। ঠিক আছে, 1945 সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ হয়, তাহলে তারপরে আবার তৃতীয় বিশ্বযুদ্ধ হয় কি না তার একটা কি সম্ভাবনা ছিল, তখন আতঙ্কে ছিল পৃথিবী, না যুদ্ধ হচ্ছিল না শান্তি ছিল তখন। তাহলে এই ব-কলমের যুদ্ধের প্রবণতা দেখা যায় এই দ্বিমেরুতায়। 5 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে যে বৈশ্বিক সংঘাতের প্রবণতা। এখানে একটা বৈশ্বিক পৃথিবীতে একটা সংঘাতের প্রবণতা দেখা যাচ্ছিল, যে কখন যুদ্ধ লেগে যায়। যেমন কিউবার যে মিসাইল ক্ষেপণাস্ত্র সংকট পড়িয়েছিলাম 1962 সালে দেখা যায় কিউবার ক্ষেপণাস্ত্র সংকট,
যে ইউএসএসআর এর থেকে অর্থাৎ সোভিয়েত ইউনিয়ন কি করে যে কিউবার মধ্যে পারমাণবিক বোমা রেখে দেয়। আর আমেরিকা তখন, আমেরিকার পাশেই ছিল কিউবা, আমেরিকা তখন ভয়ে আতঙ্কিত হয়ে যায় যে কখন একটা দেশের উপর আরেকটা দেশ পারমাণবিক বোমা ফেলে দেবে। আমেরিকাও একটা পরমাণু ক্ষমতা সম্পন্ন দেশ, কিউবাও একটা, কিউবার মধ্যে পরমাণু বোমা এসেছিল, রাশিয়া রেখে দিয়েছিল। তাহলে এই যে আতঙ্ক, ঠিক আছে, বৈশ্বিক একটা সংঘাতের প্রবণতা দেখা দিচ্ছিল যে কখন যুদ্ধ লেগে যায়। তাহলে এইটা হচ্ছে দ্বিমেরুতার বৈশিষ্ট্য, যে দ্বিমেরুতায় কি কি হয়, যে দুটি শক্তিশালী শক্তির আধিপত্য ছিল এই সময়, বৈশ্বিক শক্তির সুস্পষ্ট বিভাজন ছিল, সামরিক জোট গঠন হচ্ছিল তখন, বকলমের যুদ্ধের প্রবণতা ছিল তখন, আর বৈশ্বিক সংঘাতের প্রবণতা ছিল তখন। এখন দেখো যে অবসানের কারণ, দ্বিমেরুতা কিভাবে অবসান হয়। দ্বিমেরুতার অবসান কখন হয়, যখন ইউএসএসআর এর পতন ঘটে 1991 সালে। বললাম দুটি জোট ছিল, ইউএসএসআর এর পতন ঘটে গেল, তাহলে একটাই থাকলো এখন জোট আমেরিকা। তাহলে আমেরিকার যে দবদবা সেটা হচ্ছে এক মেরুতা, সেটাই এখন বলবো। যে দেখো যে দ্বিমেরুতার অবসান কিভাবে হয়, দেখো কারণ হচ্ছে এখানে চারটি কারণ আমি লিখে দিয়েছি। যে পশ্চিমী পুঁজিবাদী জোটের অভ্যন্তরীণ পরিস্থিতি, যে পশ্চিমী যে পুঁজিবাদী জোট ছিল সেখানে কোন কোন দেশ ছিল, পশ্চিমী পুঁজিবাদী দেশে কি জোটের মধ্যে ছিল হচ্ছে আমেরিকা লিডার, আর তার সঙ্গে ফ্রান্স, ব্রিটেন, এই সমস্ত দেশ ছিল। তাহলে তারাও কি করতে থাকে, যে ফ্রান্স, ব্রিটেন এই সমস্ত দেশও আস্তে আস্তে নিজেদের প্রভাব বিস্তার করতে থাকে, অর্থাৎ নিজেরা উন্নত হতে থাকে। আর ফ্রান্স, ব্রিটেন এরাও কিন্তু পরমাণু ক্ষমতা সম্পন্ন দেশ হয়েছিল, ঠিক আছে। তাহলে যেহেতু আমেরিকার কাছেও, আমেরিকা একটা পরমাণু ক্ষমতা সম্পন্ন দেশ, তারপরে ব্রিটেন, ফ্রান্স এরাও পরমাণু ক্ষমতা সম্পন্ন দেশ হয়ে যায়, তাহলে নিজেরা ফ্রিলি, ইন্ডিপেন্ডেন্টলি তারা কি করতে চায়, যে তাদের জাতীয় স্বার্থ অনুযায়ী, নিজেদের জাতীয় স্বার্থকে মেনটেন করে তারা ফরেন পলিসি অর্থাৎ বিদেশ নীতি প্রণয়ন করবে। এখন তারা যে তাদের দেশ আগে, জোট আগে না, পুঁজিবাদী দেশ সেই জোটের হয়ে কাজ না করে তারা নিজেদের দেশের ন্যাশনাল ইন্টারেস্টের উপর, ন্যাশনাল ইন্টারেস্ট দেখে তারপরে তারা কাজ করবে, ঠিক আছে। ফ্রান্সও চাচ্ছিল না যে আরো যুদ্ধ হোক। ফ্রান্স তারপরে রাশিয়ার সঙ্গে, ফ্রান্স যে ব্রিটেন যে ছিল তারা রাশিয়ার সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক স্থাপন করে, বাণিজ্য চলতে থাকে। এর জন্য আর ইউএসএ একা এখন কি করবে, তাই না। ফ্রান্স, ব্রিটেন তার যে জোটগুলি ছিল তারাই ইউএসএসআর এর সঙ্গে সরাসরি বাণিজ্য করছিল। তাহলে এর দ্বারা কি হয়, যে পুঁজিবাদী দেশগুলির মধ্যেই জোটের মধ্যে অতটা ঘনিষ্ঠতা ছিল না, প্রত্যেক দেশ নিজেরটাই দেখছিল। দ্বিমেরুতার অবসানের একটা কারণ হচ্ছে এটা, ঠিক আছে। নেক্সট হচ্ছে যে জোটভুক্ত দেশসমূহের প্রাধান্য প্রতিষ্ঠার প্রচেষ্টা। যে জোটভুক্ত যে দেশগুলি ছিল, পুঁজিবাদী জোটের মধ্যে আমেরিকা, ফ্রান্স, ব্রিটেন এগুলি দেশ ছিল, তারপরে ইউএসএসআর এর এখানেও সমাজতান্ত্রিক রাষ্ট্রগুলি জোট ছিল। তাহলে জোটের মধ্যে যেই দেশগুলি ছিল তারা নিজেদের যে প্রভাব, সেটা প্রধান দেশগুলি যে প্রাধান্য পৃথিবীর মধ্যে, সেটা প্রাধান্য প্রতিষ্ঠার চেষ্টা করছিল তারা নিজেদের। যে ইউএসএ খালি শক্তিশালী দেশ কেন থাকবে, ফ্রান্স কেন হতে পারবে না, ব্রিটেন কেন শক্তিশালী দেশ হতে পারবে না, তাদের কেন প্রভাব থাকবে না পৃথিবীতে। তারাও নিজেদের যে ডমিনেন্স পৃথিবীর মধ্যে, তাদের যে প্রাধান্য, সেটা প্রাধান্য প্রতিষ্ঠার জন্য তারাও চেষ্টা করে থাকে। তাহলে এইভাবে নিজেদের জোটের মধ্যে অতটা পারস্পরিক যে সম্পর্কটা, সেটা আস্তে আস্তে শিথিল হতে থাকে। তাহলে এটা আরেকটা কারণ, যে জোটভুক্ত দেশগুলির মধ্যে ইউনিটি অতটা ছিল না তখন, নিজেদের যে প্রাধান্য সেটা প্রতিষ্ঠায় চেষ্টা করতে থাকে। তারপরে দেখো যে ইউএসএ ও ইউএসএসআর এর মনোভাবের পরিবর্তন, এটাও একটা কারণ দ্বিমেরুতার অবসানের জন্য। যে দ্বিমেরুতায় কি হয়, যে দুটি জোট ছিল শক্তি জোট, তাহলে সেটার অবসান কিভাবে হয়, যে ইউএসএ আর ইউএসএর মনোভাবের পরিবর্তন। মানে ইউএসএ আর ইউএসএসআর তারা দুজনেই চাচ্ছিল না এখন আর যুদ্ধ করতে, কারণ দ্বিতীয় বিশ্বযুদ্ধে যে পারমাণবিক বোমা ফেলার ভয়ঙ্কর পরিস্থিতি, ফলাফল সেটা জানে সবাই পৃথিবী। জাপানের হিরোশিমা আর নাগাসাকিতে যে পারমাণবিক বোমা ফেলা হয়েছিল, আমেরিকা যেটা ফেলেছিল, তার প্রভাব সম্পর্কে সবাই জানে। তাহলে তারা কেউ চাচ্ছিল না যে আরো এমন কোনো বিধ্বংসী ঘটনা ঘটুক। 1962 সালে কিউবার যে ক্ষেপণাস্ত্র সংকট দেখা দিয়েছিল, তারপর থেকে ইউএসএ আর ইউএসএসআর দুজনে পারস্পরিক অনেক কি করতে থাকে, যে চুক্তি স্বাক্ষরিত করতে থাকে, যেটাকে বলা হয় দাদাত পর্ব। আগের ভিডিওতে আলোচনা করেছিলাম যে তারা আর কেউই চাচ্ছিল না যে যুদ্ধ হোক, একটা পারস্পরিক
টেবিল টকের মাধ্যমে, তারা আলোচনার মাধ্যমে তারা কি করবে, যে আবার পুনরায় তাদের সম্পর্ক স্থাপন করবে। ঠিক আছে, বিশ্বের মধ্যে যাতে শান্তি আনা যায় তার জন্য তারা চুক্তি করতে থাকলো অনেক। তাহলে এর দ্বারাই তাদের যে মনোভাবের পরিবর্তন হয়, তারা চায় না যে তাদের এখন পৃথিবীর বিশ্বের মধ্যে শুধু দুটাই জোট থাকুক, তারা কম্পিটিশন করতে থাকুক। ঠিক আছে, তাহলে এর দ্বারা মনোভাবের পরিবর্তনের দ্বারাও কিন্তু দ্বিমেরুতার অবসান হয়, এটা একটা কি কারণ। নেক্সট হচ্ছে ইউএসএসআর এর পতন। লাস্ট ইউএসএসআর এর পতন, এটাই মূল কারণ দ্বিমেরুতার অবসানের। ঠিক আছে, যদি কোশ্চেন আসে যে দ্বিমেরুতার অবসানের প্রধান কারণ হলো, অপশনে অনেকগুলি অপশন থাকবে, যদি দেওয়া থাকে ইউএসএসআর এর পতন, এটাই হচ্ছে মূল কারণ। ইউএসএসআর এর পতন ঘটেছে, তাই দ্বিমেরুতার অবসান ঘটেছে। আর ইউএসএসআর যদি থাকতো, আর একটা শক্তি জোট থাকতো, তারা তো দ্বিমেরুতাই থাকতো। ঠিক আছে, তাহলে এই হয়ে গেল বৈশিষ্ট্য আর অবসানের কারণ। ঠিক আছে, এগুলি তোমাদের তোলার কোনো প্রয়োজন নেই, তোমরা শুধু কনসেপ্ট ক্লিয়ার করে রাখো। ঠিক আছে, আমি যেটা আগে লিখিয়ে দিয়েছি যে দ্বিমেরুতার সংজ্ঞা, বহুমেরুতা আর একমেরুতা, এই তিনটি জিনিস তোমরা লিখে রাখো। যে আর এগুলি তোমরা লিখে রাখতে পারো, শুধু তোমরা কনসেপ্টটা ক্লিয়ার করে রাখো যে বৈশিষ্ট্য কি কি আর কারণ কি কি ছিল। ঠিক আছে, যেহেতু এমসিকিউ তোমাদের আসবে তাই অতটা নোট করার দরকার নেই, শুধু একমেরুতা, বহুমেরুতা আর দ্বিমেরুতা, এই তিনটি সম্পর্কে একটু লিখে রাখো শুধু। তাহলে এই হয়ে গেল আজকে দ্বিমেরুতা ও দ্বিমেরুতার অবসান সম্পর্কে টোটাল ক্লাস। নেক্সট ক্লাসে, ঠিক আছে, নেক্সট ক্লাসে আমরা আলোচনা করব জোট নিরপেক্ষ আন্দোলন, নন অ্যালাইন্ড মুভমেন্ট সম্পর্কে। ঠিক আছে, সেটাও একটা ক্লাসে শেষ হয়ে যাবে। তারপরে নেক্সট আমরা দ্বিতীয় অধ্যায়ে ক্লাস শুরু করব। তাহলে তোমাদের এই ক্লাসটি কেমন লাগলো তোমরা কমেন্ট বক্সে আমাকে অবশ্যই লিখে জানাবে। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করো, আর যারা চ্যানেলে নতুন তোমরা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল বেল আইকনে ক্লিক করে রাখো। ঠিক আছে, তাহলে দেখা হচ্ছে নেক্সট ক্লাসে, ততক্ষণের জন্য বাই।